আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামানের দুটি গাড়ি জব্দ। আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হলো, প্রশ্ন আসিফ নজরুলের। খাদ্য নিরাপত্তা হলো সবচেয়ে বড় নিরাপত্তা, বললেন ব্যারিস্টার সুমন। নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার। কোঠা নিয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের হুঁশিয়ারি। এবার বিস্তারিত। আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামানের দুটি গাড়ি জব্দ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামানের দুটি গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশানে আখতারুজ্জামানের ভাড়া বাসার গ্যারেজ থেকে গত শনিবার গাড়ি দুটি জব্দ করা হয়। গাড়ি দুটির মধ্যে একটি সাদা রঙের প্রাডো মডেলের, অন্যটি মাইক্রোবাস। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গত শনিবার বিকালে ডিবির একটি দল গুলশানে আখতারুজ্জামানের বাসা ভাড়ায় অভিযান চালায়। পরে বাসার নিচতলার গ্যারেজে থাকা আখতারুজ্জামানের সাদা রঙের প্রাডো গাড়ি জব্দ করা হয়। একই গ্যারেজ থেকে আরেকটি সাদা রঙের মাইক্রোবাসও জব্দ করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ভবনের এক বাসিন্দার গাড়ি চালক আব্দুল খালেক সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, বছর দেড়েক আগে গুলশান ২ নম্বরের ৬৫ নম্বর সড়কের ১৭ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন আখতারুজ্জামান। দুদিন আগে পুলিশ বাসার নিচতলার গ্যারেজ থেকে আখতারুজ্জামানের দুটি গাড়ি জব্দ করে নিয়ে যায়। আব্দুল খালেক বলেন, ঢাকায় থাকলে গাড়ি দুটি ব্যবহার করতেন আখতারুজ্জামান। গত ১৩ মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এদিকে আনোয়ারুল আজিম খুনে জড়িত সন্দেহ গ্রেপ্তার ৪ জনের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। আদালতে দেওয়া ডিবির প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় করা মামলায় আলামত হিসেবে চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবু, শিমুলের ভাতিজা তানবীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানের মুঠোফোন জব্দ করা হয়েছে। খুনের পর তারা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করেছেন। ডিবি আদালতকে বলছে, সংসদ সদস্য খুনের রহস্য উদ্ঘাটনের জন্য গ্রেপ্তার ৪ আসামির মুঠোফোনের কথোপকথন, মুঠোফোনের কল রেকর্ড এবং কী ধরনের তথ্য তারা আদান প্রদান করেছেন তা দ্বারা জরুরি। এছাড়া আসামিদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং মুঠোফোনে থাকা ছবি, ভিডিও সহ অপহরণ ও খুন সংক্রান্ত যে কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা সেটা জানাও প্রয়োজন। জব্দ করা মুঠোফোনগুলোর ফরেনসিক পরীক্ষার অনুমতি চেয়ে ডিবির আবেদন করা সোমবার মঞ্জুর করেছে আদালত। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের জব্দ করা মুঠোফোনগুলোর ফরেনসিক পরীক্ষার অনুমতি চেয়ে ডিবির করা আবেদন সোমবার মঞ্জুর করেছে আদালত। সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের সম্পৃক্ততা পেয়েছে ডিবি। এর মধ্যে খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মোহাম্মদ আখতারুজ্জামান ২০ মে ঢাকা থেকে প্রথমে দিল্লি যান, সেখান থেকে নেপালের কাঠমান্ডু যান। এরপর দুবাই হয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানতে পেরেছে। আজিজের মতো মানুষ কি করে সেনাবাহিনীর প্রধান হলো, প্রশ্ন আসিফ নজরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মতো একজন মানুষ সেনাবাহিনীর প্রধান হয়েছিল কিভাবে, এটি আমার কাছে প্রচণ্ড বিস্ময়কর। তিনি ছিলেন শীর্ষ সন্ত্রাসীর ভাই। তিনি বলেন, যার ক্যারিয়ারও খুব বেশি উজ্জ্বল নয়, যার সম্পর্কে আগেও বিভিন্ন বিতর্কিত কথাবার্তা শোনা যেত। তিনি ছাড়া যে কি সেনাবাহিনীতে কোনো যোগ্য মানুষ ছিল না? আজকে যেভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে আজিজ, শুধু তাই নয়, তাকে নিয়ে যে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সেটি বাংলাদেশের জন্য সম্মানের নয়। সারা পৃথিবীতে এটি ছড়িয়েছে। আমেরিকা বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। তারা কোনো সিদ্ধান্ত নিলে জেনে বুঝে নিয়ে থাকে। ঢাবির এই অধ্যাপক মনে করেন, সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী, যে সেনাবাহিনীর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘে অংশ নিয়ে দেশের জন্য সম্মান কুড়িয়েছে এই সেনাবাহিনী। এরকম একটা বাহিনীর প্রধান পদে যারা আজিজকে নিয়োগ দিয়েছিলেন তাদের আত্মসমালোচনা করা উচিত। এতে আজিজের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের। এ ঘটনায় বাংলাদেশের যে ইমেজ ক্ষুণ্ণ হলো, এই দায়ভার কে নেবে? খাদ্য নিরাপত্তা হলো সবচেয়ে বড় নিরাপত্তা, বললেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জে চুনারঘাট উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ব্যারিস্টার সুমন বলেন, খাদ্য নিরাপত্তা হলো সবচেয়ে বড় নিরাপত্তা। এটা আমার জানা এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আমার দায়িত্ব। এ কারণে ঢাকা থেকে সরাসরি এই অনুষ্ঠানে যোগ করেছি। সরকার থেকে আমার নামে গম, চাল সহ বিভিন্ন বরাদ্দ আসবে, আর আমার দায়িত্ব হচ্ছে সেই কাজগুলো যেন ২ নম্বরই না হয় সেটা নিশ্চিত করা। খাদ্য গুদামে যারা সংশ্লিষ্ট আছেন তাদের মাধ্যমে যেন দুর্নীতি না হয় সেটা নিশ্চিত করা।
কোনো লোক যেন আমার নাম ব্যবহার করে 2 নম্বরই না করতে পারে এটা নিশ্চিত করা। সরকারের সব উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা জনপ্রতিনিধিদের কাজ। এমপি হিসেবে আমার দায়িত্ব হলো সরকারের সব বরাদ্দ ঠিকমতো সব জায়গায় পৌঁছেছে কিনা সেটা খেয়াল রাখা। তিনি বলেন, আমি তো সব বিষয়ে পণ্ডিত হতে পারবো না, কারণ আমি তো সব জানি না। তবে একটা বিষয় জানি, আমি যতদিন এমপি আছি ততদিন পর্যন্ত আইন ও মানবতার ভিত্তিতে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকব। আর এজন্যই আমাকে এমপি নির্বাচিত করা হয়েছে। নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের একথা জানান। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাজমুল ইসলাম খান এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন। ভারতের রাজধানী নয়াদিল্লির আইটি মৌর্য হোটেলে রোববার রাতে মন্ত্রী হাসান সাংবাদিকদের বলেন, টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনী বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সঙ্গে কাজ করার আন্তরিকতা আগ্রহ ব্যক্ত করেন, জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক কাজের সুযোগ রয়েছে। মানুষে মানুষের সংযোগ বৃদ্ধিতে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন সহ উভয় দেশের আরও উন্নতি প্রকল্পে আমাদের একযোগে কাজ করে যেতে হবে বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার 18তম নির্বাচনে 543 আসনের 293টিতে বিজয়ী এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদীর পর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যতম শীর্ষ বিশ্বনেতা হিসাবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে দিল্লি পৌঁছান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত মুক্তেশ পরদেশি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সারা বিশ্ব থেকে আগত প্রায় 8000 অতিথির সাথে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এ সময় তার সাথে ছিলেন। সোমবার বিকালে প্রধানমন্ত্রী দিল্লি থেকে ঢাকা রওনা হওয়ার কথা ছিল। কোঠা নিয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের হুঁশিয়ারি। মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে ষড়যন্ত্র কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতারা। গতকাল রোববার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় এই হুঁশিয়ারি দেন তারা। সংগঠনের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতি সম্মান ও তাদের অধিকার। এই কোটার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ছাড় দেওয়া হবে না। তারা বলেন, বাংলাদেশে মাত্র 2 থেকে 2.5 লাখ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। সে সময় সবাই কিন্তু যুদ্ধে যায়নি। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সবাই আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ মণ্ডল রানা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহপরান সিদ্দিকী তারিক, মানবাধিকার নেত্রী রুবিনা ইয়াসমিন অন্তরা, ইকরামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার অনিস সাদমান চৌধুরী, হিসাব নিরীক্ষা সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সদর দপ্তর সম্পাদক আব্দুর রব আনসারি, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম মিলন, আবদুল্লাহ আল মমিন, সানোয়ার রাসেল, মহানগর নেতা মাসুদ রানা, হাসান কাজী, সোহেল আহমেদ। ভার্চুয়ালি যুক্ত হন প্রেসিডিয়াম সদস্য কামরুল ফারুক, লুবনা খান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট ইকবাল মামুন, জাহাঙ্গীর আলম প্রমুখ। বৈঠকে শোকাবহ আগস্ট মাস কষ্ট ও কলঙ্ক নামক স্মরণিকা প্রকাশের সাংগঠনিক গতির জন্য জেলা উপজেলা সম্মেলন সফর গোল টেবিল বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।